এডুকেশন ওয়ার্ল্ড। আজকে আমরা আরেকটা অন্য ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের লাস্ট ভিডিও। এই লাস্ট ভিডিওতে আমরা তিনটে পার্টস স্পিচ নিয়ে একসাথে ডিসকাস করব। এক নম্বর ফার্স্টে ডিসকাস করব প্রিপোজিশন, তারপর করব কনজাংশন, তারপর করব ইন্টারজেকশন। এই তিনটে করলেই আমাদের পার্টস অফ স্পিচ শেষ। ফার্স্ট আছে প্রিপোজিশন। প্রিপোজিশন যদি আমরা একটা ডেফিনেশন দিই ইংলিশ ভার্সন, কি হবে না, এ প্রিপোজিশন ইজ ইউজড বিফোর এ নাউন or noun equivalent to show its relation to the other word or words in a sentence। যদি বাংলায় বলি তাহলে প্রিপোজিশন হলো সেই টাইপের পার্টস অফ স্পিচ যেটি বাক্যে উপস্থিত নাউনের সাথে বাক্যে উপস্থিত অন্যান্য যে শব্দ তাদের মধ্যে একটা রিলেশন ডিনোট করে, রিলেশন ক্রিয়েট করে, রিলেশন বলে যে কি টাইপের রিলেশন। এখন প্রিপোজিশন এইটুকু আমরা এক্সাম এবার ডেফিনিশন দিলাম এবং প্রিপোজিশনের এক্সাম্পল প্রিপোজিশন অনেক আছে। আমরা এখানে দুটো স্পেশাল কেস দিব। ওই স্পেশাল কেসগুলো দেখলে দুটো অ্যাডভান্টেজ হবে। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এক্সাম্পল জানা হবে তিন চারটি, এবং দু নম্বর হচ্ছে ওই স্পেশাল কেসগুলো আমাদের জানা হবে যেটি হায়ার ক্লাসে, হায়ার লেভেল বা ইলেভেন টুয়েলভেও কাজে লাগবে। ফার্স্ট আমরা একটা প্রিপোজিশন নেব যেটা হচ্ছে অ্যাট। অ্যাট প্রিপোজিশন দিয়ে পরে আমি একটি সেন্টেন্স লিখছি। প্রিপোজিশনের এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে যেটা প্রিপোজিশন সেটা দেওয়ার সঙ্গে বাক্যটা লিখলে সবথেকে বেস্ট হয়। যদি অ্যাট প্রিপোজিশন দিই তাহলে এখানে থেকে লিখছি যে I live at Bhrikasol। I live in the I live in কলকাতা। এখন I live at Bhrikasol, Bhrikasol হচ্ছে আমার গ্রাম যেখানে আমি থাকি। তাহলে দুটো ক্ষেত্রেই তো সেন্টেন্সটা সেম অর্থ বহন করছে যে I live at Bhrikasol, আমি বৃকাসলে বাস করি। I live in কলকাতা, আমি কলকাতায় বাস করি। তাহলে দুটো ক্ষেত্রে আলাদাটা কি? আলাদা হলো দুটো প্লেসের মধ্যে ডিফারেন্স আছে, দুটো প্রিপোজিশনের মধ্যে ডিফারেন্স আছে। এই যে প্রিপোজিশনাল ডিফারেন্সটা এলো কেন? আমরা দুটোর মধ্যে পার্থক্য দেখছি। বৃকাসল, এই ক্ষেত্রে বৃকাসলটা একটা হচ্ছে স্মলার প্লেস লাইক ভিলেজ, কলকাতা হচ্ছে বিগার প্লেস লাইক কি টাউন অর সিটি। তাহলে প্রিপোজিশনের ক্ষেত্রে যদি আই লিভ এর ক্ষেত্রে এরকম একটা ফর্ম থাকে, তখন আমরা দেখব যে যদি কোনো ছোট জায়গা থাকে, মানে ক্ষুদ্র জায়গা, যেমন ছোট ক্ষুদ্র জায়গা বা গ্রাম, তখন অ্যাড বসবে। যদি কোনো বিগার প্লেস থাকে লাইক টাউন মানে শহর বা সিটি মানে মহানগর, কলকাতা একটা সিটি মহানগর, তো সেক্ষেত্রে ইন বসবে। তাহলে কোনো ভিলেজ বা ছোট জায়গার ক্ষেত্রে, ক্ষুদ্র জায়গার ক্ষেত্রে অ্যাড বসবে, এবং তার থেকে অপেক্ষাকৃত বৃহৎ জায়গার ক্ষেত্রে ইন বসবে। তাহলে এইটা গেল একটা স্পেশাল কেস, এক নম্বর। এরপর দু নম্বর স্পেশাল কেস দেখবো, সেটা হচ্ছে একটা লিখছি অন। অন দিয়ে এক্সাম্পল কি লিখবো না, দ্য পেন্সিল বক্স is on the table। তারপর লিখছি ওভার। the aeroplane crosses over the mountain। আর আরেকটা লিখছি above, the aeroplane crosses above the man's head। তাহলে প্রথমে এই ক্ষেত্রে কোনগুলো প্রিপোজিশন থেকে বিল্ড করব? প্রিপোজিশন বুঝতে পারছি, অন, এখানে অনটা প্রিপোজিশন, এখানে ওভার, এখানে অ্যাবাভ। আমরা বলছি যে স্পেশাল কেস। স্পেশাল কেস কেন? আমরা অন মানেও উপরে, ওভার মানেও উপরে, অ্যাবাভ মানেও উপরে। তাহলে তিনটের মধ্যে প্রিপোজিশনাল ডিফারেন্সটা কি কি দেখব। অন মানে হচ্ছে কোন দ্য পেন্সিল বক্স ইজ অন দ্য টেবিল, ওই টেবিলটার উপর পেন্সিল বক্সটা রাখা আছে, মানে টেবিলের সঙ্গে পেন্সিল বক্সটি স্পর্শ করে আছে।
ওই জন্য আমরা ইউজ করছি অন, মানে স্পর্শ করে যদি কোনো জিনিসের উপর যদি আরেকটি অন্য বস্তু স্পর্শ করে উপরে অবস্থান করে তখন ইউজ হবে অন। ওভার কখন ইউজ হবে, আমরা দেখি দ্য এরোপ্লেন ক্রসেস ওভার দ্য মাউন্টেন, মানে উড়োজাহাজটি পাহাড়ের উপর দিয়ে গেল। ওভার কখন ইউজ হবে, যখন মাউন্টেন থেকে এরোপ্লেনের ডিস্টেন্সটা কম, কারণ মাউন্টেন মাউন্টেন তো নিজেই অনেকটা উচ্চতায় আছে, তার যে শৃঙ্গটা সেটা অলরেডি অনেকটা উপরে উচ্চতায় আছে, তাহলে তার উপর দিয়ে যদি প্লেনটা যায় তাহলে মাউন্টেনের যে চূড়া থেকে এরোপ্লেনের ডিস্টেন্সটা অনেক কম, তাই আমরা ইউজ করছি ওভার। থার্ড কেস আমরা এবাব কি ইউজ করছি, প্রথমে সেন্টেন্সটা দেখবো, এরোপ্লেন ক্রসেস এবাব দ্য ম্যানস হেড, উড়োজাহাজটি মানুষটির মাথার উপর দিয়ে গেল। এখন মানুষের মাথা তো আছে ভূপৃষ্ঠের কাছাকাছি, এরোপ্লেন আছে অনেকটা উপরে, ফলে কি মানুষের মাথা এবং এরোপ্লেন এই দুটি জিনিসের মধ্যে দূরত্বটা অনেক বেশি। যদি দূরত্বটা অনেক বেশি হয় তখন ইউজ হবে এবাব, আর যদি দূরত্ব অনেক কম হয় সেক্ষেত্রে ইউজ হবে ওভার। এবং যদি অন হয়, অন মানে স্পর্শ করে আছে, দ্য পেন্সিল বক্স ইজ অন দ্য টেবিল, মানে পেন্সিল বক্সটি টেবিলটির উপরে টাঙানো আছে এবং স্পর্শ করে আছে। যদি অন, ওভার মানে দূরত্ব যদি কম হয়, এবাব মানে দূরত্ব যদি অনেকটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এবাব। তাহলে আমরা এখানে 1 2 3 4 5 পাঁচটি প্রিপোজিশন জানলাম এবং পাঁচটি প্রিপোজিশন নিয়ে দুটো স্পেশাল কেস জানলাম। এরপর প্রিপোজিশন আমাদের এইটুকুই ডিসকাস করলাম। এরপর যেটা আসছি সেটা হচ্ছে কনজাংশন। কনজাংশন যদি দেখে নেওয়া দিই, কনজাংশন ইজ used to join two or more sentences, but two or more clauses, বা two or more expression, বা two or more phrases, এত রকমের হয় কনজাংশন, এত রকমের ইউজ হয়। এখন কনজাংশনের যদি আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা কনজাংশন বুঝবো, মানে কনজাংশন মানে হচ্ছে দুটো কনজাংশন মানে স্পেশালি দুটো সেন্টেন্সকে যোগ করবে। ফার্স্ট এক্সাম্পল, I know that he is honest, এখানে দ্যাটটা কনজাংশন। দুই নম্বর হচ্ছে Ram and Sam together do the work, এখানে and হচ্ছে কনজাংশন। 3 নম্বর, he or she will do the work, এখানে whatটা হচ্ছে কনজাংশন। he is poor but honest, বাটটা হচ্ছে কনজাংশন। 5 নম্বর, I could not attend school yesterday because I was ill, because the conjunction। He is ill still he go to school, এখানে স্টিলটা কনজাংশন। আরো তাহলে কনজাংশনের আরো एग्जांपल হয়, আমরা এখানে এই ছটা एग्जांपल নিয়ে এখানে ডিসকাস করছি একটু। I know that he is honest, আমি জানি সে সৎ, এখানে দ্যাটটা হচ্ছে কনজাংশন, কারণ এই হি ইজ অনেস্ট আর আই নো এই দুটো সেন্টেন্সকে যোগ করছে। রাম এন্ড সাম টুগেদার ডু দ্য ওয়ার্ক, রাম এবং শ্যাম একত্রিত হয়ে কাজটি করলো, এখানে এন্ড হচ্ছে কনজাংশন, কারণ রাম এবং শ্যাম দুটো ওয়ার্ড আছে বা দুটো এক্সপ্রেশন আছে, দুটো এক্সপ্রেশনকে জয়েন করছে কনজাংশন। এন্ড হি অর সি উইল ডু দ্য ওয়ার্ক, সে অথবা কোন একটি ছেলে বালক অথবা কোন একটি বালিকা এখানে উইল ডু দ্য ওয়ার্ক মানে কাজটি
করবে। তাহলে এখানে যে অরটা আছে সেটা কনজাংশনের কাজ করছে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে দরিদ্র কিন্তু সৎ। বাট হচ্ছে কনজাংশন কিন্তু। I could not attend school yesterday because I was ill. গতকাল আমি স্কুলে উপস্থিত থাকতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। এখানে বিকজ হচ্ছে কনজাংশন। হি ইজ ইল স্টিল হি গো টু স্কুল, সে অসুস্থ তবুও সে স্কুল যাবে। তাহলে দ্যাট মানে হচ্ছে যে, অ্যান্ড মানে এবং, অর মানে অথবা, বাট মানে কিন্তু, বিকজ মানে কারণ এবং স্টিল মানে হচ্ছে তবুও। বাংলা মিনিংগুলো বলে দেওয়া ভালো, তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা সেন্টেন্সের ক্ষেত্রে কনজাংশন ইউজ করতে পারি। তাহলে কনজাংশন মানে যে কোনো দুটো সেন্টেন্স বা যে কোনো দুটো ফ্রেজ বা ক্লজকে যুক্ত করবে কনজাংশন। তাহলে কনজাংশন আমাদের এইটুকুই। এরপর আমরা পার্টস অফ স্পিচের লাস্ট বা 8th পার্ট, যেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আমাদের মনের বিভিন্ন রকম বিশেষ কোনো স্পেশাল ফিলিংসকে এক্সপ্রেস করে। কিরকম টাইপের ফিলিং? গ্রিফ মানে আমাদের দুঃখ বা স্যাডনেস, দুই নম্বর হচ্ছে জয় বা আমাদের যে খুবই একটা আনন্দ ভাব সেটা বা খুশিকে প্রকাশ করে। তাহলে হচ্ছে কোনো কিছু কাউকে ডাকলাম হয়তো কল, সেটাকে প্রকাশ করবে। বা অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মানে কি না তার সম্মতি, একটা ব্যক্তি তার সম্মতি জানাচ্ছে সেটাকে প্রকাশ করবে। আমরা বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে দেখব। 1 নম্বর যদি গ্রিফ করি, একটা করে এক্সাম্পল দেবো, সেটা হচ্ছে আরাস। His father passed away. 2 নম্বর জয়, হুরে, we won the match. যদি কল করি, হে, do you call me again? অ্যাপ্রুভাল বা নিজের মন্তব্য জানানো, অ্যাপ্রুভাল মানে মন্তব্য জানানো বা সম্মতি জানানো। অ্যাপ্রুভাল যদি করি, ইয়েস ইউ আর রাইট। ইন্টারজেকশনের আগে, ইন্টারজেকশনের এক্সাম্পল গুলো নিয়ে আমরা একটু মানে বিস্তৃত আলোচনা করার আগে একটা বলে রাখি, একটু আগে আমরা শিখলাম কনজাংশন। কনজাংশনের ক্ষেত্রে প্রত্যেকটা যে এক্সাম্পল সেটা যদি কেউ বিশেষভাবে লক্ষ্য করে দেখা যাবে, কনজাংশনের প্রত্যেকটা এক্সাম্পল হচ্ছে দে অল আর কম্পাউন্ড সেন্টেন্স। মানে কনজাংশনের এক্সাম্পল যত কিছু আছে সব কিছু হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, সেটা আমি আগে বলতে বলে এলাম, এখন বলে এলাম। আর ইন্টারজেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেন্টেন্স কি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিকজ exclamation mark is used in the case of all sentences. Okay, so এখন যদি গ্রিপ ডিনোট করে মানে কোনো একটা দুঃখ, alas his father passed away, খুবই দুঃখ ভরা একটা সুরে বলছে যে his father passed away, তার বাবা মারা গেলেন। হুররে we won the match, যে আমরা প্রতিযোগিতাটি জিতে গেলাম বা জিতলাম। তাহলে হুররে একটা এক্সপ্রেশন অফ জয় মানে খুশির মুহূর্ত প্রকাশ করছে। কল একটা ডাকছে, হে ডু ইউ কল মি अगेन, হে তুমি কি আমাকে আরেকবার কল করতে পারবে। অ্যাপ্রুভাল, ইয়েস ইউ আর রাইট, ইয়েস তুমি ঠিক, মানে একটা নিজের সম্মতি আনো বা নিজের মন্তব্য করা, সেটা হচ্ছে অ্যাপ্রুভাল। ইন্টারজেকশনের ক্ষেত্রে একটা স্পেশাল কেস দেখব, প্রত্যেকটা সেন্টেন্সে এই পার্টটি হচ্ছে মিনিংফুল, কারণ প্রত্যেকটি মিনিং। হিজ ফাদার পাস্ট অ্যাওয়ে, তার বাবা মারা গেলেন আর মারা গেছেন। উই ওন দ্য ম্যাচ, আমরা প্রতিযোগিতা জিতে গেছি। ডু ইউ কল মি अगेन, তুমি কি আমাকে আরেকবার কল করতে পারবে। ইউ আর রাইট, তুমি ঠিক, তুমি ঠিক। তাহলে এই পার্টটি মিনিংফুল, কিন্তু এই যে পার্টটি আছে এই এক্সক্লেমেশন মার্ক সহ তার আগেরটি, এই পার্টটি হচ্ছে মিনিংফুল নয়, কারণ এটি একা কোনো মিনিং বহন করে না। তাহলে এটির তাৎপর্য কি? এটির তাৎপর্য হচ্ছে এই যে শুধু যদি আমি এই পার্টটি বাদ দিয়ে আমি যদি শুধু এই পার্টটি লিখি তাহলে কিন্তু সেটি একটি সিম্পল হয়ে যাবে, সেটা কিন্তু ইন্টারজেকশনের কোনো
এক্সাম্পল হবে না। আমাদের এই পার্টটি আছে বলে আমরা এখানে ইন্টারজেকশন ডিনোট করতে পারছি। আর প্রত্যেক ক্ষেত্রে আরেকটা দেখছি যে এক্সক্লেমেশন মার্কের পর যখন আমরা সেন্টেন্সটি শুরু করছি তখন সেন্টেন্সের ফার্স্ট যে লেটারটা আছে সেটি সর্বদা বড় হাতের, কারণ এখানে এখানে এক্সক্লেমেশন মার্ক আছে অবশ্যই, কিন্তু সেন্টেন্সের পর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পাংচুয়েশন মার্ক দিতে হবে। মানে যদি কোশ্চেন হয় তাহলে আমরা দিয়েছি এখানে কোশ্চেন মার্ক দিয়েছি, যদি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তখন সিম্পলি যেমন হয় আমরা ফুল স্টপ দিয়েছি। কিন্তু কখনো কিন্তু এই যে হে আছে, এই যে ইন্টারজেকশনের যে শব্দটা আছে, এই একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দিলাম, তারপর এখানে কিন্তু আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না, কারণ এটা অলরেডি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে আছে আর দুটোতে এক্সক্লেমেশন মার্ক হতে পারে না। সো এটাই ইন্টারজেকশনের আমাদের শর্ট ডিসকাশন বলবো, বেশি তো বড় নয়। তাহলে আমাদের পার্টস অফ স্পিচ এখানে শেষ, এর তো বেশি নেই, 8টাই পার্টস অফ স্পিচ ছিল, এটা শেষ। এরপরে দেখছি যে ভয়েস চেঞ্জের একটা ভিডিও আনতে পারি। তো তখন পর্যন্ত টাটা, বাই বাই, অলওয়েজ স্টে হ্যাপি অ্যান্ড